একিভি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আসন্ন দুদিনের গুজরাট সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সোমনাথ মন্দির পরিদর্শনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রথম জ্যোতির্লিঙ্গ এক অভূতপূর্ব আধ্যাত্মিক, অবকাঠামোগত এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবনের সাক্ষী হয়ে আছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রের শুরু শ্লোক সৌরাষ্ট্রে সোমনাথম উদ্ধৃত করে কর্মকর্তারা বলেন, সোমনাথ আজ ভারতের সভ্যতার পুনরুত্থানের অগ্রভাগে দাঁড়িয়ে আছে। গত 2 দশক ধরে মন্দিরটি সুবর্ণ যুগ হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী শ্রী সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী জাতির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উন্নয়নকে এগিয়ে নিয়েছেন। আগামী 11 জানুয়ারি সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনে অংশগ্রহণের জন্য সোমনাথ সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হেজামারায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। হেজামারায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, বুধবার হেজামারা এলাকায় বিজেপি অফিস নির্মাণকে কেন্দ্র করে সংগঠিত হামলার ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন 2 বিজেপি কর্মী। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন মথার কর্মীরা তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আহত বিজেপি কর্মীকে তাৎক্ষণিকভাবে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় মেলার মাঠ কালীবাড়িতে জন্মদিন উপলক্ষে পুজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এদিন সকালেও ত্রিপুরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা হয়েছে। তিনি তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে তার সাথে কোনো কথাই হয়নি। তার কথায়, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও হিংসা ও সন্ত্রাস বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ ও প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে। কি বলবো, আজকেও সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি এই বিষয়ে কথা বলিনি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে। আইনের পথে চলবে, এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যেন না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন, এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে, এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে অনেক জায়গায়। তো আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। 8 জানুয়ারি বৃহস্পতিবার আইজিএফ হাসপাতালে সরকারি নার্সিং কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদের প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক ও বর্দোয়ালি মন্ডলের সভাপতি সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, রাজ্যের বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সক্রিয়। সেই অনুসারে খুব কম সময়ের মধ্যে সরকারি ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। প্রায় 8 থেকে 9 মাসের মধ্যে ডেন্টাল কলেজটিকে দাঁড় করানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এসে এই কলেজটির উদ্বোধন করেছিলেন। কাজ করতে গেলেও বাধা আসে, এক্ষেত্রে সরকারি ডেন্টাল কলেজও বাধার সম্মুখীন হয়েছিল বলে তিনি জানান। এদের অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদেরকে রক্তদানে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। আমাদের সরকার এখানে আসার পর বিশেষ করে আমাদের কিছু প্রায়োরিটি বিষয় কিন্তু চলে এসছে। যেহেতু আমি স্বাস্থ্যের সাথে যুক্ত, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখানে যেমন ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডেন্টাল কলেজটা আমরা শুরু করতে পেরেছি। প্রায় 8 থেকে 9 মাসের মধ্যে এই ডেন্টাল কলেজটাকে দাঁড় করানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে এটা
উদ্বোধন করেছিলেন। কিন্তু কাজ করতে গেলে বাধাও আসে। একজন জনপ্রতিনিধি কথা না, মানে ওনার অজ্ঞতার কারণে হঠাৎ করে উনি প্রাইম মিনিস্টারের অফিসে চিঠি লিখেছেন যে এই ডেন্টাল কলেজ দেখানো হয়েছে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টিদেরকেও দেখানো হয়েছে, তাহলে তো এটা এজেন্সির যে তার যে এফিলিয়েশন সেটাই শেষ হয়ে যাবে। তো ন্যাচারালি আমি তখন যাচ্ছিলাম মেঘালয়ে, এবং মেঘালয়ে আমি গাড়িতে বসে, দ্যাট ডে ওয়াজ সানডে, আমি যখন যাচ্ছি তখন পিএমও অফিস থেকে ফোন এসছে যে এরকম বিষয়, এবং কথা হয়েছে যে সেখানেও পিএমও একটা প্রোগ্রাম ছিল এবং একসাথে ওনার ফ্লাইটে আমি আগরতলায় আসবো এবং ডেন্টাল কলেজের উদ্বোধন হবে, আরও কিছু প্রোগ্রাম ছিল। এই গাড়িতে বসে আমি ডিসিআই এর সমস্ত মেম্বারদের আমি বললাম যে আর এখানে তো মুখে বললে হবে না যে না এরকম না, এটা সিস্টেমে এরকম, যারা মেডিকেল ফ্যাকাল্টি ওরাও কিন্তু ইনভলভ থাকতে হয়। এখন সার্জারি, মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি কে পড়াবে? এটার জন্য তো আলাদাভাবে ডেন্টাল কলেজে একজন সার্জন এসে সারাদিন বসে থাকবে না, কে? নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করুন, তারাই ভগবান। দেশের প্রধানমন্ত্রী যেভাবে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন চান, কংগ্রেসের সময় কত টাকা দিয়েছে রেখার জন্য তা দেখিয়ে দিলাম আপনাদের। আর এনডিএর সময়কালে কত টাকা দিয়েছে তাও আপনাদের দেখিয়ে দিলাম। বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই, তারা নিজেরাই বলে যে রেগার শ্রম দিবস বাড়াও। আমরা যখন বাড়ালাম তখন তার বিরোধিতা করছে। বৃহস্পতিবার মন্ত্রী রতনলাল নাথ এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, আমি মনে করি আমাদের রাজ্যের জন্য অনেক টাকা আসবে, তাই আমরা আরো বেশি উন্নয়ন চাই বলে মন্ত্রী জানান। জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করুন, তারাই ভগবান। দেশের প্রধানমন্ত্রী যেরকমভাবে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চায়, কংগ্রেসের সময় কত টাকা রেখার জন্য দিয়েছে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আর এনডিএর পিরিয়ডে কত টাকা দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এটা কোনো রকম
অর্থাৎ বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই। তারা নিজেরাই বলে রেগার সময় বাড়াও, আমরা যখন বাড়ালাম আবার বিরোধিতা করছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভালো লক্ষণ না। এর বেশি আমি কিছু বলতে চাই না, কারণ আমি মনে করি আমাদের রাজ্যের জন্য অনেক টাকা আসবে এবং আমরা আরো বেশি ডেভেলপমেন্ট চাই। অবশেষে জনগণনার দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্র। চলতি বছরের 1 এপ্রিল থেকে শুরু হবে 2027 সালের জনগণনার প্রথম পর্ব। প্রথম দফাটি চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। এক সরকারি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে শুরু হবে 2027 সালে জনগণনার প্রথম পর্ব। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউজিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। 2027 সালের আদমশুমারি হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পরে থেকে 8ম আদমশুমারি। 1948 সালের আদমশুমার আইন এবং 1990 সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে বর্তমানে এসআইআর এর কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ করা হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরেও করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এসআইআর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে এবার সিএএ সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে বলে জানালো জাতীয় নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি নেতাদের পারস্পরিক বিতর্কিত বক্তব্যে মতুয়াদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। মতুয়া ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কায় প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ময়দানে নামেন, কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল না হয় এবার সরাসরি কমিশনকে কাজে লাগালো গেরুয়া শিবির। নাগরিকত্ব সংশোধনী আইনের শংসাপত্র এবার এসআইআর এর প্রামাণ্য নথি হিসাবে পেশ করা যাবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন নির্দেশ দিয়েছে নাগরিকত্ব সম্পর্কিত যে কোনো নথি প্রামাণ্য হিসেবে দাখিল করা যাবে। কুকুর ভীত মানুষের গন্ধ পায়, তাই তাকেই কামড়ায়। পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। পথকুকুর সংক্রান্ত মামলায় নয়া মন্তব্য সুপ্রিম কোর্টের। একটি কুকুরের মনস্তত্ত্ব একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার একথা বলেছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে বিচারপতিদের বেঞ্চের ব্যক্তিগত পর্যবেক্ষণ, কুকুরে ভীত মানুষের গন্ধ পায়, তাই তাকেই কামড়ায়। এর সঙ্গে এদিনের শুনানিতে রাস্তায় এবং লোকালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। আদালত বিস্তারিত আলোচনার জন্য আগামীকাল ফের শুনানির নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে চলছে পথকুকুর সংক্রান্ত মামলা। বুধবারের মতো এদিনও কুকুরের আচরণ সম্পর্কিত পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। একটি কুকুরে একজন ভীত মানুষের গন্ধ পায় এবং তাকেই কামড়ায়। আদালতের এই মন্তব্যের এজলাসে উপস্থিত পশুপ্রেমীরাও সম্মতিতে মাথা নাড়েন। রাস্তায় পথকুকুরদের খাওয়ানোর বিরোধিতায় সওয়াল করা এক আইনজীবী নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তোলেন।
পাশাপাশি তিনি বলেন, রাষ্ট্র পথকুকুরের মালিক নয়, ঠিকাদার নির্বীজকরণের মধ্যে রাষ্ট্রের দায়িত্ব সীমাবদ্ধ। কিন্তু পথকুকুরের জন্য বিপদে পড়ছেন সাধারণ মানুষ। লোকালয়ে পথকুকুর অবাধ বিচরণের বিরোধিতায় অন্যতম আবেদনকারী বিজয় গোয়েলের পক্ষে সওয়াল করা আইনজীবী বলেন, পশুপ্রেমীদের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। আসলে একজন মানুষ নির্বিঘ্ন রাস্তা দিয়ে হাঁটবেন এবং নিরাপদে নিজের বাড়িতে ফিরতে পারবেন, এটাই বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। 5 বছরের স্থির বেতনে রাখার 2.5 দশকের সরকারের সিদ্ধান্ত খারিজ হলো উচ্চ আদালতের রায়ে। এর পাশাপাশি চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের এই রায়ে উপকৃত হবেন টেট শিক্ষক সহ অন্যান্য স্থায়ী নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার একথা জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ 2টি রিট আপিল মামলা নিষ্পত্তি করেছে। এই রিট আপিল মামলার রায়ে আদালত বলেছে যে 2001 ও 2007 সালে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থিত বেতনে থাকতে হবে, এই পদে 5 বছর থাকার পর নিয়মিত বেতনক্রম পাওয়া যাবে। এই দুটি সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এই দুটি সিদ্ধান্তে আদালত খারিজ করে দিয়েছে বলে তিনি জানান। ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ 2টো রিট আপিল মামলা নিষ্পত্তি করেছেন। এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে 2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত হলেও 5 বছর স্থির বেতনে থাকতে হবে এবং 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতন ক্রম পাওয়া যাবে, এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল, রিট আবেদনকারীরা, তারা শিক্ষক, তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে এবং সেটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা। এবং এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল 2001 এবং 2007 সন থেকে চলে আসছে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেতেন তাদের কাছ থেকে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো যে তারা 5 বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং 5 বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে। তো আমরা এই আবেদনকারীরা 2টো মামলায় 18 জন আবেদনকারী, তারা রিট আপিল মামলা রিট মামলা প্রথম করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ রিট মামলা 2টো খারিজ করে দিয়েছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুচলেখা দিয়েছিলেন, যেই মুচলেখা তারা বলেছিলেন যে তারা স্থির বেতনক্রম 5 বছরের জন্য মেনে নিচ্ছেন, সেই কারণে তারা পরবর্তী সময় মুচলেখার বিরুদ্ধে যেতে পারেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য প্রার্থীরা পেল অফার। এ নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিগত বামফ্রন্ট সরকারের শেষ দিকে 16 ও 17 ইংরেজি সালে সেখানে প্রায় 10,000 শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শুরু হয়েছিল। তার একটি ভালো অংশের ইন্টারভিউ সম্পন্ন হয়ে সমস্ত প্রক্রিয়া তৈরি করে চূড়ান্ত হয়েছিল, কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায়। এরপর তা ফাইলে চাপা পড়ে যায়। এরপর সে মামলা হাইকোর্টে যায়, তা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য প্রার্থীরা পেল অফার। আমি সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত খুশি বলে তিনি জানান। যাই হোক, মাননীয় আদালত এটা সম্ভবত সুপ্রিম কোর্ট অবধি গেছে। তারা একদম প্রথমে হাইকোর্ট দিয়েছিল, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সময় দেয়নি, পরে সুপ্রিম কোর্টে গেছে, বাধ্য হয়েছে। এটা গণতন্ত্রের জয় হয়েছে এবং আমাদের বিচার ব্যবস্থার জয় হয়েছে, যদিও সব ক্ষেত্রে আমরা সেরকম ইদানিকালে দেখছি না। তো এটা এনরোল ফলোয়ার, টিএসআর, তারপর অন্যান্য ক্ষেত্রে হয়েছে টিপিএস, টিসিএস, আরও হবে। আমি তো বলবো 10,323-এর যারা
এই চাকরিচ্যুত যারা তখন বিকল্প এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন তারাও কোর্টে যান। এই সরকার বাধ্য হবে গণতন্ত্রের প্রতি মাথা নত করতে এবং অধিকারকে সম্মান জানাতে। আমি এই রায়ে অত্যন্ত খুশি। বুধবার হেজামারার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিপ্রা মথা দলের মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানান এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিপ্রা মথা ভায়োলেন্সে বিশ্বাস করে না, ওনারা ভায়োলেন্সের বিরোধী। বুধবার হেজামারার ঘটনার সম্পূর্ণ নিন্দা জানান তিনি। এই ধরনের ঘটনা কাম্য নয়, তা পরিহার করা দরকার। রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করা দরকার। এই ধরনের ঘটনা যেন কেউ না করে, এটা রাজ্যের পক্ষে ভালো হবে। এই ধরনের ঘটনা থেকে দূরে থাকা দরকার। এদিন তিপ্রা মথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে মির্জা কাঁঠালিয়া রাজাপুর এডিসি এলাকা থেকে 72 জন তিপ্রা মথা দলে যোগদান করেন। এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। অনাকাঙ্ক্ষিত। আমরা ত্রিপুরা মথা পার্টি ভায়োলেন্স বিশ্বাস করে না, আমরা ভায়োলেন্সের বিরোধী। বরাবরই আমাদের মহারাজা পার্টির ফাউন্ডার উনি বলে থাকেন। নিচে আবার হচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার রাজ্যের সাম্প্রতিক সময়ের আইন শৃঙ্খলা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ড্রাগস সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি জানান 2025 সালে রাজ্যে মোট অপরাধ সংঘটিত হয়েছে 3698টি। 2024 সালের তুলনায় তা 8.3% কম। 2024-এ রাজ্যে মোট অপরাধ সংঘটিত হয়েছিল 4033টি। পাশাপাশি ডাকাতি, শীত কেটে চুরি ইত্যাদি ক্ষেত্রে 16.04% কম হয়েছে। 2025 সালে এক্ষেত্রে 293টি মামলা রিপোর্ট করা হয়েছিল, যেখানে 2024 সালে 349টি মামলা লিপিবদ্ধ হয়েছিল। এক্ষেত্রে বিগত বছরের তুলনায় 4% কম হয়েছে। মার্ডার কেসের ক্ষেত্রে 2025 সালে 18.01% কম হয়েছে 2024-এর তুলনায়। 2025 সালে 95টি মার্ডার কেস রেকর্ড করা হয়েছে, যেখানে 2024 সালে তা রেকর্ড করা হয়েছে 116টি। হার্ট অ্যান্ড এসেন্টের ক্ষেত্রে 2024-এর তুলনায় 2025 সালে 14.23% কম হয়েছে। 2025 সালে এক্ষেত্রে 629টি মামলা লিপিবদ্ধ হয়েছিল। 2024 সালে এক্ষেত্রে রেকর্ড করা হয়েছিল 815টি মামলা। দাঙ্গা বা এই জাতীয় ঘটনাও 26% কম হয়েছে। এদিন তিনি আরো অন্যান্য দিকের তথ্য তুলে ধরেন, যেখানে পরিষ্কার প্রতীয়মান হয় যে রাজ্যের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক উন্নতি করে চলেছে। এই সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। मैं अपने समस्त प्रेस एवं मीडिया बंधुगणों का स्वागत करता हूं और साथ ही साथ आप सभी को नव वर्ष की शुभकामनाएं देता हूं, शुभेच्छा देता हूं। आज की ये प्रेस मीट आयोजित करने का उद्देश्य है कि हमने आपसे पहले भी ये प्रॉमिस किया था कि हम रेगुलर इंटरवल पर आपके साथ मिलते रहेंगे और जो भी डेवलपमेंट हो रहे हैं लॉ एंड ऑर्डर के फ्रंट पे, क्राइम के फ्रंट पे, उसके बारे में आपको अवगत कराते रहेंगे। तो इस नव वर्ष के अवसर पर, क्योंकि साल 2025 हमने कंप्लीट कर लिया है, तो 2025 में पुलिस का क्या कार्य रहा, हमारी क्या रणनीति थी और किस हद तक हम सफल रहे, उसके बारे में
आप सभी को जानकारी देना चाहूंगा। गत वर्ष 2025 में टोटल क्राइम जो रिपोर्ट हुए हैं वो 3698, दैट इज इन 2025, which are about 8.3% less than previous year, that is 2024. 2024 में हमारे जो टोटल क्राइम रिपोर्ट हुए थे 4033 थे। तो इस तरह से करीब 8.3% की कमी आई गत वर्ष में एज कंपेयर टू प्रीवियस ईयर so far as crimes are concerned. और इसमें सभी हेड्स में कमी आई है। प्रॉपर्टी ऑफेंसेस जिसमें कि हम डकैती, रॉबरी, बर्गलरी और थेफ्ट को इंक्लूड करते हैं, उसमें 16.04% की कमी आई। 2025 में 293 प्रॉपर्टी ऑफेंसेस रिपोर्ट किए गए, जबकि 2024 में 349। So there is reduction of 16.04%. मर्डर केसेस जो कि हीनस क्राइम होता है और सबसे हीनस क्राइम होता है, उसमें भी 18.10 की कमी आई 2025 में एज कंपेयर टू 2024। 2025 में 95 मर्डर केसेस रिपोर्ट हुए, जबकि 2024 में 116 केसेस वर रिपोर्टेड। हर्ट एंड असॉल्ट ये एक मुख्य पैमाना होता है कि लॉ एंड ऑर्डर कितना कंट्रोल्ड है, कितना अच्छा है। इसमें भी 14.23% की कमी आई है। 2025 में 699 हर्ट एंड असॉल्ट केसेस रिपोर्ट हुए, जबकि 2024 में 815 केसेस वर रिपोर्टेड। रॉयटिंग जहाँ पे भीड़ होती है और वो वहां पर दंगा फसाद करती है, इसके केसेस में भी कमी आई है 26% की। 2025 में 17 cases of rioting were reported as compared to 23 cases reported during 2024. Crime against women, जो कि women safety का एक मुख्य पैमाना होता है, यहाँ पर भी 8.14% की कमी आई। 665 cases रिपोर्ट हुए 2025 में as compared to 724 cases during 2024. रोड ट्रैफिक एक्सीडेंट के बारे में हमने एक विशेष अभियान चलाया था गत वर्ष, और हमने आप लोगों से भी सहयोग मांगा था, और आप सभी ने इसमें अवेयरनेस क्रिएट करने में, पब्लिक में ट्रैफिक रूल्स को फॉलो करने के लिए आप सबने काफी हमारी हेल्प की अवेयरनेस क्रिएट करने में। साथ ही साथ हमने भी विभिन्न स्तरों पर एनफोर्समेंट के साथ साथ लोगों को हमने एजुकेट किया और अवेयरनेस क्रिएट की। उसका ही रिजल्ट है कि रोड ट्रैफिक एक्सीडेंट में भी 8.82% की कमी आई। এই প্রথম আগরতলা পুর নিগমের উদ্যোগে 3 দিন ব্যাপী স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিতা দাস দত্ত, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, আগরতলা পুর নিগমের উদ্যোগে 3 দিন ব্যাপী স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে। 9 জানুয়ারি শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে স্বদেশী মেলার উদ্বোধন হবে। মেলা চলবে 11 জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, স্বদেশী ব্যবহার করুন, স্বদেশী ক্রয় করুন। প্রধানমন্ত্রীর এই ভাবনাকে সামনে রেখে আগরতলা পুর নিগম রাজ্য সরকারের সহযোগিতায় মেলার আয়োজন করেছে বলে তিনি জানান।
প্রথমবারের মতো 3 দিন ব্যাপী সদস্য মেলা আয়োজন করা হয়েছে। মূলত আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান দেশবাসীর কাছে স্বদেশী ব্যবহার করুন, স্বদেশী ক্রয় করুন, স্বদেশী ব্যবহারে সফল করেছে। এই ভাবনাকে সামনে রেখে আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের সহযোগিতায় আমরা প্রথমবারের মতোই 3 দিন ব্যাপী আগামী কাল 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি অবধি 3 দিন ব্যাপী স্বদেশী মেলা আমরা আপনাকে সামনে রেখে টোটালি সমস্ত পরিকল্পনা এবং যেটা সাজানো হচ্ছে বিমানন্দ মজার, এটা স্বদেশী ভাবনায় থাকবে এবং আমাদের রাজ্যে আমাদের দেশে উৎপাদিত পণ্য বা দ্রব্য এগুলিকে শোকেজ করা হবে, যাতে মানুষ জানতে পারে আমাদের দেশে তৈরি করা যে জিনিসগুলিকে ব্যবহার করা এবং কোথায় তৈরি হয়, কোথায় বিক্রি করা হয়। আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের অর্থনীতি আত্মনির্ভর ভারত অর্থনীতি করার ক্ষেত্রে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করা এবং স্বদেশী প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি করা। হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত পর উত্তর উত্তর পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ রাজ্যে তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছে। বেশ কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। অন্যদিকে কিছু অঞ্চলে তাপমাত্রা 1 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। শৈত্যপ্রবাহের কারণে ইতিমধ্যে 15টিরও বেশি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। মৌসুম ভবন ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপটের পূর্বাভাসও দিয়েছে। মৌসুম ভবন জানিয়েছে শৈত্যপ্রবাহ চলবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে। এছাড়াও দিল্লি, জম্মু কাশ্মীর এবং চণ্ডীগড়ের সতর্কতা জারি করা হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।